দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে। বিশেষ করে অর্থনীতি এই মুহূর্তে একটি কঠিন সময় পার করছে, এই কঠিন সময়টিকে কিভাবে উত্তরণ করা যায় এবং সেই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যায়, এই সমস্ত বিষয়গুলো আমাদের এই আলোচনায় উঠে আসবে। আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি জনাব মাসুদ খান, যিনি ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। তার আসলে আরও পরিচয় আছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের যে সহযোগী প্রতিষ্ঠান ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের যিনি সম্মানিত চেয়ারম্যান হিসেবেও আছেন। সেই সঙ্গে উনি আছেন সিঙ্গার বাংলাদেশেও, তিনি একজন পরিচালক হিসেবে আছেন। সেই সঙ্গে তার আছে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমরা তার সঙ্গে আলোচনা করব। আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা জানি যে এই মুহূর্তে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি। কিন্তু আমরা তো এটাও জানি যে আসলে ব্যবসা মানেই হচ্ছে ভোক্তা, কিন্তু মূল্যস্ফীতির কারণে ভোক্তার যখন ক্রয় ক্ষমতা কমে যায় তখন এটার ইম্প্যাক্ট আসলে অর্থনীতিতেও তো নানাভাবে পড়ে। তো এখন এই যে মূল্যস্ফীতির যে চাপ দেশে বা দেশের অর্থনীতি মোকাবেলা করছে, এটার প্রভাব আসলে কতখানি অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়ছে সেটি একটু যদি বলতেন। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এটি নিউজকে আজকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনার যে প্রশ্ন মূল্যস্ফীতি এবং ওইটার প্রভাব ইকোনমিতে কীরকম পড়ে, এটাতে আসলে ইম্প্যাক্টটা ডাইরেক্টলি পড়ে। এই কারণে ধরেন আমি একজন ভোক্তা, আমার যে ইনকামটা আমি করছি ওই ইনকামটা থেকে আমি ব্যয় করছি, বিভিন্ন প্রোডাক্টে ব্যয় করছি। এখন ধরেন যখন আমি দেখি যে আমার ইনকাম সেই তুলনায় বাড়ছে না, কিন্তু আমার ইনফ্লেশন তার থেকে অধিক হয়ে গেছে, তখন আমাকে ব্যয় সংকোচন করতে হয়। তো আমি তখন প্রায়োরিটাইজ করি যে প্রথমে আমি খরচ করব বাসস্থান, খাবার, চিকিৎসা, লেখাপড়া, এইসব প্রথমে প্রায়োরিটাইজ করব। এরপরে হচ্ছে অন্যান্য দিকে আর কি আপনার। এরপরে খাবারে অলসো যেটা এসেনশিয়াল আমি সেটাই খাবো, নন এসেনশিয়ালগুলো আমি বাদ দেবো। কাপড় চোপড় অলসো কিন্তু অনেক সীমিত পরিসর আমি কিনবো। তো এটা অটোমেটিক্যালি যেটা হয়, আমরা যখন ভোক্তারা আমাদের পণ্য কেনে আমরা তখন প্রডিউস করে বিক্রি করি। তো যখনই আমাদের ভোক্তার ডিমান্ডটা কমে যায় আমি প্রোডাকশন কম করব। সো ইকোনমিক সাইকেলটা অটোমেটিক্যালি কিন্তু কমে আসবেই, এটা বাধ্য। ইটস এ ল অফ ইকোনমিক্স, যে ইকোনমিক সাইকেল যেটা আমরা বলে থাকি সার্কুলার ফ্লো অফ ইনকাম, এটা কিন্তু কমে আসে অটোমেটিক্যালি সবার মধ্যে এটা একটা প্রভাব পড়ে থাকে। তার মানে আপনি যেটি বলতে চাচ্ছেন যে একদিকে এই মূল্যস্ফীতির কারণে মানুষের একদিকে যেমন তার আয়টা কমে যাচ্ছে যেহেতু তার বাড়তি টাকা খরচ করতে হচ্ছে, অন্যদিকে একই সঙ্গে শিল্পের ক্ষেত্রে এটি বড় প্রভাব ফেলছে। যেহেতু মানুষের যখন চাহিদা কমে যাবে তখন আপনি উৎপাদন কম করবেন, আর উৎপাদন যখন কম করবেন তখন তো আপনার আসলে এটা কর্মসংস্থানের উপরও প্রভাব পড়বে, কারণ আপনি স্বাভাবিকভাবেই তো চাইবেন যে তখন আপনার উৎপাদন ক্ষমতাটা কমিয়ে, লোকবল কমিয়ে বা প্রোডাকশন ক্যাপাসিটিও আপনি কমানোর চেষ্টা করবেন। তার মানে কর্মসংস্থান এবং জিডিপিতেও তো এটার একটা ইম্প্যাক্ট আছে, ডাইরেক্টলি পড়ছে। কারণ যেটা বললাম, দ্যাট আমি যখন প্রোডাকশন কম করছি, আমি যখন সেল কম করছি, আলটিমেটলি সেল করার পরে যে টাকাটা পাবো আমি আবার প্রোডাকশন করছি। তার মধ্যে একটা পার্ট হচ্ছে কনভার্সন কস্ট, যেটা বলে থাকি, যেখানে আমরা সবাই চাকরি করছি। তো যখনই আমার প্রোডাকশন কমে যাবে তখন মানুষ আবার কম লাগছে, কারণ সেল কম করতে পারছি, মানুষের আয়টাও কমিয়ে দিচ্ছি আমি, তখন অটোমেটিক্যালি যখন তার আয় কমে আসছে সে আবার কম খরচ করছে। ইটস এ ভিশাস সাইকেল। এই সার্কেলটা কিন্তু আপনার অটোমেটিক্যালি কমে আসছে। কিন্তু আপনার আরেকটি বিষয় জানি যে সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশে দেখি যে বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রসঙ্গ যখন আসে তখন আমাদের নীতি নির্ধারকরা, সেন্ট্রাল ব্যাংক কিংবা সরকারের যারা নীতি নির্ধারক আছেন, তারা সব সময় প্রথম যে পন্থাটা অবলম্বন করেন সেটি হচ্ছে সুদের হার বাড়াও। সুদের হার বাড়ানোকেই তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা সবচেয়ে বড় পন্থা হিসেবে বিবেচনা করে। আমার একটা সহজ প্রশ্ন, এটা আমরা যখন সাংবাদিকতার জন্য বিভিন্ন রিপোর্টিং করতে যাই তখন গ্রাহকরাও আমাদেরকে বলে যে ভাই
যদি সুদের হার বাড়ে তখন তো যিনি পণ্য উৎপাদন করবেন তার তো উৎপাদন খরচ বাড়বে, উনি তো উৎপাদন খরচের নিচে তো পণ্য বিক্রি করবেন না, লাভ করেই বিক্রি করবেন, তখন তো আমাদেরকে আরও বেশি দামে কিনতে হচ্ছে। তাহলে মূল্যস্ফীতিটা কমে কিভাবে? এটি কেন? আপনারা তো দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন, এটা কি মানে বিদেশের সঙ্গে কি এই চিত্রটা কি বৈপরীত্য, নাকি আসলে আপনাদের বাস্তব অভিজ্ঞতা কি বলে? ধন্যবাদ, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আপনি করেছেন। তো আমি দুটো কথা বলতে চাই যে আমাদের যে আজকে বর্তমানে যে মূল্যস্ফীতি যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা দুই একটা বড় কারণ কি হতে পারে, এটা না বুঝলে তো আসলে বুঝবো না যে কেন আমাদের মূল্যস্ফীতি হয়েছে। সব থেকে বড় কারণ হচ্ছে টাকার অবমূল্যায়ন। 2 বছরে 85 টাকা থেকে 120, 25 টাকা, 30 টাকা, 127 টাকা, এখন 127 আবার হয়ে এসেছে। আমি যখন বাংলাদেশে আমাদের ম্যাক্সিমাম মাল আমরা ইম্পোর্ট করে থাকি, র মেটেরিয়ালস, ফিনিশ প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করি, র মেটেরিয়াল ইম্পোর্ট করে থাকি। সো ডাইরেক্টলি কস্ট ইম্প্যাক্ট একটা আসছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি একজন প্রডিউসার, আমি যদি যখন দেখব যে আমি মালটা আজকে ইম্পোর্ট করব, বেচতে বেচতে আরও 3 মাস সময় লাগবে, আমি কিন্তু ওটাকে ফ্যাক্টর করেই করছি যে 120 টাকা আসে, এখন আমি যখন টাকা পাবো 130 টাকা হয়ে যাবে, প্লাস আরও 5 টাকা যোগ করে আমি প্রাইসিংটা করছি কিন্তু। সো দ্যাটস আ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন দ্য ইনপুট কস্ট ফর ইম্পোর্টেড গুডস, 1 নম্বর। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বিগত সরকারে যেটা হয়েছিল, দ্যাট ওইখানে যেহেতু আমাদের স্পেন্ডিংটা একটু যত্রতত্র হয়েছিল, মানি সাপ্লাই অনেক বেড়ে গেছিলো স্পেশালি মেগা প্রজেক্টে আমাদের ইনভেস্ট করতে গিয়ে অনেক মানি সাপ্লাই হয়ে গেছিল। আমরা ইনফ্লেশনে কীভাবে ডিফাইন করি? আমরা বলি যে ইনফ্লেশন মিনস টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস। টাকা যদি বেড়ে যায়, মাল যদি কম থাকে, ইনফ্লেশন হবেই অটোমেটিকলি। এইসব কারণে ইনফ্লেশনটা বেড়ে গেছিলো। আচ্ছা, এখন আমরা আসি আরেকটা সাইডে, সেটা হচ্ছে যে প্রোডাক্টগুলো আমরা লোকালি প্রডিউস করি, ওটার ইনফ্লেশনের কারণটা কি? ওটা তো মানি সাপ্লাই হতে পারে না, ওটা হচ্ছে সাপ্লাই সাইড ইস্যুস। ভেরি সিম্পল। আপনি দেখেন একটা গ্রাম থেকে একটা মাল যখন, একটা সবজি যখন ঢাকা কারণবাজার আসে, কয় হাত ঘুরে আসে, কয় হাত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মাঝে এক্সটর্শনও আছে আপনার। এইসব কারণে কিন্তু এইগুলো যদি না কমাতে পারেন, আলটিমেটলি কিন্তু আপনার চ্যালেঞ্জ থেকে যাবে ইন টার্মস অফ কন্ট্রোলিং ইনফ্লেশন। সাপ্লাই চেইনটাকেও আসলে খুব গুরুত্ব দিতে হবে। ভেরি ইম্পর্টেন্ট ফর লোকাল প্রোডাক্টস, সাপ্লাই চেইন ইজ এসেনশিয়াল আমি মনে করি। এখানে কিন্তু মানি সাপ্লাই দিয়ে আপনি কিছু করতে পারবেন না, কিন্তু এখানে সাপ্লাই চেইন ইজ দ্য অনলি থিং দ্যাট ইউ গট টু হ্যান্ডেল প্রপারলি। এর মাঝখানে কয়েকটা ঘটনা ঘটে গেছিল অবশ্য। আমাদের ফ্লাডিং হয়েছিল, মানে আনপ্রেসিডেন্টেড ফ্লাডিং অগস্ট সেপ্টেম্বর যেটা হয়েছিল, এটা কারণে তো অটোমেটিক্যালি একটা শর্টেজ হয়ে গেছিলো আমাদের আর কি। এটা একটা বড় কারণ ছিল ফর দিস থিং অলসো। না, আমিও আপনার সঙ্গে একমত যে আমার সাপ্লাই চেইন যদি ঠিক থাকে তাহলে জিনিসপত্রের দাম আসলে কমবে, যেহেতু অর্থনীতির সূত্রও তো তাই বলে। যদি আমার সাপ্লাই ভালো থাকে তাহলে আমার চাহিদা তো আসলে তখন কমে যাবে। সো মানি সাপ্লাই যে প্রশ্ন আপনি করেছিলেন আর কি, মানি সাপ্লাইয়ের প্রশ্নটা আমি ওটা উত্তর আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে, দেখেন বিদেশে যেটা হয়ে থাকে, যখনই তারা ইন্টারেস্ট রেট বাড়ায়, হ্যাঁ, ইন্টারেস্ট রেট বাড়ালে যেটা হয়, মর্টগেজ পেমেন্টটা তাদের বেড়ে যায় কিন্তু। এবং ওদের বড় পার্ট হচ্ছে মর্টগেজ পেমেন্ট। ওরা তো বাসা ভাড়া করে না, বাসা তারা মর্টগেজে নেয়, কিন্তু যখনই ওটা বেড়ে যায় তখন কিন্তু বাকি খরচগুলো তাদের কমাতে হয়। দ্যাটস এ ডাইরেক্ট ইম্প্যাক্ট। বাংলাদেশ আনফর্চুনেটলি মর্টগেজ পেমেন্ট ইজ ভেরি ভেরি লো কিন্তু আপনার। তো ওই যে মনিটারি ইনস্ট্রুমেন্টটা, এটা এখন কতটুকু কাজ করবে আই হ্যাভ মাই ডাউটস। এক সময় ছিল যে আমাদের যখন 9-6 ছিল, যে 9% লেন্ডিং ছিল, চিপ মানি ছিল, ভেরি ইম্পর্টেন্ট। বাট নাও 15% হয়ে গেছে ইন্টারেস্ট রেট, 16% হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু ইন্টারেস্ট রেট কতটুকু কার্যকর হবে, আই হ্যাভ মাই কোয়েশ্চেনস অলসো। স্যার, আরেকটি বিষয় আপনি আলোচনার প্রসঙ্গে বলছিলেন যে ডলার রেটটা কিন্তু আবার অস্থিতিশীল হয়ে যাচ্ছে, এবং খোলা বাজারে আমরা সবশেষ যেটি জানি সেটি 127 টাকা উঠেছে। ব্যাংকগুলো বাড়তি দামেই ডলার কিনছে, ফলে ব্যবসায়ীরা যখন আমদানির জন্য এলসি খুলতে যাচ্ছে তখন তাদেরকে বাড়তি দামে কিনতে হচ্ছে। তাহলে এই যে ডলারের উচ্চ মূল্যটা, এটি তো মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে এবং জিনিসপত্রের দাম তো আরও বাড়িয়ে দেবে। তাহলে এই ক্ষেত্রে স্যার করণীয় কী? মানে আপনাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনারা কি সুপারিশ করবেন বা পরামর্শ দেবেন? ফার্স্ট থিং হচ্ছে যে ফর শিওর এটা কোনো ডাউট নাই দ্যাট আপনার এই যে কন্ট্রোলড প্রাইসিং অফ ডলার, এটাকে আলটিমেটলি মার্কেট বেস আপনাকে যেতেই হবে কিন্তু। কারণ যখনই আপনি মার্কেট বেস যাবেন না, দে ইজ স্পেকুলেশন না। কিন্তু কিছুদিন তো এই ক্রোলিং প্যাক সিস্টেম চালু করার ফলে তো অনেকখানি মার্কেটটা স্টেবল ছিল, এখন আবার হঠাৎ আনস্টেবল হচ্ছে। শুনেন, ক্রলিং প্যাকটা জিনিসটা কি, যে 120 টাকার
আশেপাশে আপনি ট্রেডিং আশেপাশে করবেন, রাইট? উপর নিচে, জি। ট্রেডিং, বাট ডাজ ইট স্টিল লুক ইনটু দ্য ডিমান্ড সাপ্লাই পার্ট? বিকজ আমরা একটা জিনিসের, যে কোনো জিনিসের মূল্য আমরা বলি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আপনি যদি ইন্টারেস্ট রেট বলেন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, কারণ বাজারে যদি আলুর দাম বলেন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এখানেও সেম ডলার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আপনি কি এটাকে কন্ট্রোল করতে পারবেন? পারবেন না তো আপনি। সো ক্রলিং পেগ ওয়াজ এন ইন্টারমিডিয়েট স্টেপ, বাট আমার মতে এখন যত তাড়াতাড়ি সম্ভব মার্কেট বেসে চলে গেলে ইন দ্যাট কেস এই স্পেকুলেশনটা কমে আসবে এবং রেমিটেন্স উইল কাম বেসড অন দি মার্কেট রেটস, তখন কিন্তু একটা স্থিতিশীলতা আসবে কিন্তু আপনার। আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনি যেটি বলছিলেন যে এখন অর্থনীতিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মূল্যস্ফীতি এবং ইকোনমিটা স্লো ডাউন হয়ে যাওয়া। তো তার মানে হচ্ছে যে আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তো আপনার কাছে একটু জানতে চাবো, এই কঠিন সময়টাতে আমরা কিভাবে আসলে পরিস্থিতির মোকাবেলা করতে পারি? এক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলোকে নীতি নির্ধারণী মহলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এই বিষয়টা একটু আপনার কাছে জানবো। আপনিও একটু দর্শকদেরকে খুব সহজ ভাষায় একটু বলবেন। তো তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান উপদেষ্টা জনাব মাসুদ খান। একই সঙ্গে যিনি আছেন সিঙ্গার বাংলাদেশ এবং ব্রিটিশ আমেরিকান টেবাকোর পরিচালক হিসেবেও আছেন, কমিউনিটি ব্যাংকের পরিচালক হিসেবেও তিনি আছেন। সেই সঙ্গে বিশ্বের অন্যতম বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের যে সহযোগী প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ারেরও চেয়ারম্যান হিসেবে আছেন। তার সঙ্গে আমরা আলোচনা করছিলাম দেশের অর্থনীতির যে এখন যে সংকট, সেই সংকট থেকে উত্তরণের নানা বিষয় নিয়ে। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি বিরতির পরে। যে বিরতির আগে আপনার কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম, সেটি হচ্ছে এই যে অর্থনীতিতে এখন যে সংকটের কথা আপনি আলোচনায় তুলে ধরলেন, যে মূল্যস্ফীতি এবং অর্থনীতির যে স্লো ডাউন, তো সেখান থেকে আসলে টিকে থাকার জন্য আমাদের আসলে করণীয় কী? আমরা আসলে কিভাবে এই বৈরী সময়ে আমরা আসলে টিকে থাকব এবং এই বৈরী সময়টিকেই কিংবা সংকটটিকেই আমরা কিভাবে সম্ভাবনায় রূপ দেব? ধন্যবাদ। আসলে আপনার ইকোনমির তো প্রধান সঞ্চালক হচ্ছে কয়েকটা সেক্টর, তার মধ্যে বিজনেস ইজ ওয়ান পার্ট আর কি, তার মধ্যে সার্ভিসেস ইজ অ্যানাদার সেক্টর অলসো। সার্ভিসেস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট সেক্টর, আর এগ্রিকালচার তো একটা ইম্পর্টেন্ট সেক্টর এজ ওয়েল আর কি আপনার। সো ইফ আই টক অ্যাবাউট বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এখন যেটা একটা বড় সমস্যা হয়ে গেছে যে একটা দেশে যখন কোনো একটা অভ্যুত্থান হয় এর মধ্যে একটা শূন্যতা ক্রিয়েট হয়ে থাকে। তো আমাদের ক্ষেত্রেও তাই ঘটেছে কিন্তু আপনার, যে একসময় বিগত সরকারের পৃষ্ঠপোষকতায় যারা ব্যবসা করত, বিগ বিজনেসেস কিন্তু তারাই ছিল কিন্তু আপনার, যেটা আমরা বলে থাকি ক্রোনি ক্যাপিটালিজম কিছুটা আর কি আপনার। সো হঠাৎ করে প্রেক্ষাপট যখন পাল্টে গেল, এই বড় যেগুলো প্রতিষ্ঠান ছিল রাতারাতি তারা কিন্তু একটা সংকটের মধ্যে পড়ে গেছে। কারণটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক, রাইটলি সো আই উড সে দ্যাট, তারা যেটা করলো দ্যাট দে হ্যাড টু মেক শিওর দ্যাট আর কোনো যেন ইরোশন না হয় ইন টার্মস অফ দের দি ব্যাংকিং ফ্যাসিলিটিস, যে ওখান থেকে টাকার যেন এবং ব্যাংকিং খাতে নানা পরিবর্তনও নিয়ে এসেছে। ওটা তো আরেকটা ইস্যু, বাট আমি সেই এই প্রতিষ্ঠানগুলো আর কি আপনার। এখন তারা এই জন্য তারা রিসিভার অ্যাপয়েন্ট করেছে ওখানে। আচ্ছা, একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই শব্দ যেটা রিসিভার কথাটা আর কি, এটা কিছুটা মিসলিডিং আমি বলবো। কারণ আমরা বিজনেসে যারা আছি আমরা জানি যে রিসিভার মানে হচ্ছে যে একটা প্রতিষ্ঠানকে আমি লিকুইডেট করব, ওই অ্যাসেটগুলো বিক্রি করে আমি বুঝিয়ে দেবো আর কি। তো রিসিভার না বলে অ্যাডমিনিস্ট্রেটর বা বলা হচ্ছে ছিল এক নম্বর। দুই নম্বর হচ্ছে ধরেন আমরা যাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করছি অনেকটা তারাই কিন্তু ব্যবসাগুলোকে চালাবে। এখন যাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে তাদের কতটুকু কোয়ালিফিকেশন আছে টু রান বিজনেসেস, অ্যান্ড সাচ হিউজ বিজনেস ইজ দ্য ওয়ার্ড ফর ইট। আপনি খুবই বাস্তব কথা বলেছেন। হ্যাঁ, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনি বুঝতে হবে, ধরেন আমি একটা কথা বলে থাকি, আমি যদি আজকে আপনাকে বলি যে আপনি আপনাকে একটা মুদির দোকান দিলাম, আপনি মুদির দোকানে প্রফিট করেন, ইজ ইট দ্যাট সিম্পল? ইটস নট, ইটস ভেরি ডিফিকাল্ট কিন্তু প্রফিট করাটা। আমার সেক্টর না, আমার অভিজ্ঞতা নাই। ব্যবসা হচ্ছে অল এক্সপিরিয়েন্স। আপনার পাঠকত বিদ্যাটা ব্যবসাতে কোনো কাজে আসে না, কারণ আমাদের ইউনিভার্সিটি যা পড়াশোনা হয় আলটিমেটলি ব্যবসাতে যখন আসি যে পড়াশোনা, ইটস টোটালি ডিফারেন্ট বল গেম অল টুগেদার। কাজে এইটা একটা আমি মনে করি যে মিস্টেক হয়ে গেছে আর কি।
নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ফাইন, ভুলটা হয়ে গেছে, বাট নিচের লেভেলে যারা আছে তাদের কিন্তু ইউ নিড টু হ্যাভ প্লেন্টি অফ এক্সপিরিয়েন্স পিপল। অ্যান্ড নাম্বার টু হচ্ছে যে আপনাকে সাপোর্ট কন্টিনিউ করতে হবে, শুধু বেতন দিয়ে তো চালাতে হবে না, তো তার তো ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। তো এই জন্য আজকে যতগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আপনার। তো বন্ধ হলে কী হবে, ইকোনমিক সাইকেলটা তো অটোমেটিক্যালি কমে আসবে, কমে যাবে। আই থিঙ্ক এইখানে এই এরিয়াতে আমাদের গভর্নমেন্টটা আরেকটু ফোকাস দেওয়া উচিত। তাহলে এই জায়গার সমাধানটা কি হতে পারতো এই জায়গাটিতে? ওইটাই বললাম, দ্যাট ফার্স্ট অফ অল অ্যাডমিনিস্ট্রেটর যাদের অ্যাপয়েন্ট করবেন তাদের সে স্কিল রাখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নিচের লেভেলে আপনাকে রদবদল কম করা উচিত ছিল, বা করলেও ইউ মাস্ট মেক শিওর দ্যাট যারা আসবে ওদের সে ব্যবসার এক্সপিরিয়েন্স আছে। ব্যাংকার যদি হয় একটা ব্যাংকে যেন ঢোকে আর কি, আপনার ইন্ডাস্ট্রি যদি হয় তার ইন্ডাস্ট্রির প্রায় এক্সপিরিয়েন্স আছে, এরকম লোক থাকতে হবে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দিতে হবে টু মেক শিওর দ্য বিজনেস কন্টিনিউস। এটা কিন্তু হয়নি। তো আপনি শুধু দিচ্ছেন কি অনলি ফর পেরোল, নাথিং এলস, বাট ওয়ার্কিং ক্যাপিটাল তো নাই। ব্যাঙ্কগুলো তো এখন বন্ধ করে দিয়েছে, তো ব্যাঙ্কগুলো সাপোর্ট দিচ্ছেন আর কিন্তু আপনার না। তার মানে আপনি বলছেন যে যোগ্য জায়গায় যোগ্য লোক না বসানোর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম আসলে বাংলাদেশ সব বড় প্রবলেম হয়ে গেছে। প্লাস দে আর নট গেটিং দ্য সাপোর্ট এনিমোর, কারণ ব্যাঙ্কগুলো এখন তো মুখ ফিরিয়ে ফেলেছে, ডিফল্টার হয়ে গেছে, আমি তোমাকে আর লোন দেবো না, সো বন্ধ এখন। তো না, আপনি যেটি বলছেন যে ব্যাঙ্কগুলো সাপোর্ট সেইভাবে দিচ্ছে না, আসলে বিগত সরকারের সময়ে যেভাবে কোম্পানিগুলোকে কি বলবো মানে যাচাই বাছাই ছাড়া নামে বেনামে যেভাবে সাপোর্ট দিচ্ছিল, লোন দিচ্ছিল, সেটি তো আসলে বাংলাদেশ ব্যাংক এসে বন্ধ করে দিয়েছে, এবং ব্যাংকের পরিচালনা পর্ষদগুলোতেও নানা রকমের বড় পরিবর্তন নিয়ে এসেছে। সো সেই সুযোগ তো এখন আর পাবে না বা আশা করাও যাবে না। তো আপনি যেটি বললেন যে অন্য সাপোর্টগুলো একদম বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা তো দেখছি যে তাদের শ্রমিকদের বেতন দেওয়ার জন্য কিছুটা সাপোর্ট তো দিচ্ছে। বাট বেতন দিয়ে কি একটা ব্যবসা চলবে? আপনার যদি ওয়ার্কিং ক্যাপিটাল না থাকে আপনি ব্যবসা কীভাবে চালাবেন? আপনি এলসি করবেন, আপনি র মেটেরিয়াল ইম্পোর্ট করবেন, এটা যদি না করেন ব্যবসা চলবে আপনার? শুধু বেতন শ্রমিককে টাকা দিয়ে তো ব্যবসা চলবে না আপনার। তো কিন্তু ব্যাংকগুলোই কিংবা সরকারই বা সব সবাই কি তাদেরকে সহযোগিতা কতই দেবে? সেটাই তো প্রশ্ন। তো বিকজ আজকে ধরেন আমি জাস্ট গিভ ইউ অ্যান এক্সাম্পল, যেগুলো প্রবলেম ব্যাংক ছিল আপনি আজকে তাদেরকে সাপোর্ট দিচ্ছেন, তো দিচ্ছেন না আপনি? হ্যাঁ, দিচ্ছি। তো আপনি বন্ধ করলেন না কেন তাহলে? ইন দ্যাট কেস একই লজিকে। রাইট। সো বিজনেসকে কেন আপনি বন্ধ করবেন? আমার কথা হচ্ছে যে যেহেতু আপনার এখন তো আর ওই রিস্কটা নেই যে টাকা সরানোর, এখন ইউ শুড মেক শিওর দ্যাট দে কন্টিনিউ। যদি ব্যবসা করতে থাকে টাকা তো ফেরত দিতে পারবে, ব্যবসা না করলে টাকাটা তারা কীভাবে ফেরত দেবে আপনাকে? আচ্ছা, না আপনি রাইট পয়েন্টেই আছেন। জি। তা আরেকটি বিষয় আপনি যেটি বলেন যে বাঁচতে হলে বেচতে হবে, আপনার একটা মানে জনপ্রিয় ডায়লগ এবং ভালো, কিন্তু কথা হচ্ছে এই রকম বৈরী পরিস্থিতিতে আমি বেচবই বা কীভাবে? একদিকে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, অন্যদিকে ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক হাই, সেটি দিয়ে এত কিছু অর্থনীতির কঠিন সময় মোকাবেলা করে আমাকে ব্যবসা করতে হচ্ছে, তাহলে আমি বেচবো আসলে কীভাবে? সো এখানে আমি একটা কথা বলে থাকি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। জি। আমি এখন আমাদের কোম্পানির ক্ষেত্রে নিয়ে আসি, ক্রাউন সিমেন্ট ফর এক্সাম্পল লেটসে, এবং ওভারঅল আজকে যদি আপনি সিমেন্ট সেক্টরকে দেখেন, সিমেন্ট সেক্টর ওভারঅল দের ইজ এ ডিক্লাইন, অ্যাবাউট 4% ভলিউম ড্রপ ইয়ার অন ইয়ার, আপ টু ডিসেম্বর রাফলি 4% ভলিউম ড্রপ। জি। আমাদের গ্রোথ হচ্ছে ক্লোজ টু 15%। হাউ? রাইট? ইজ আ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ইউ গট টু বি এফিশিয়েন্ট। সোজা কথা, আপনি যদি আজকে ইনএফিশিয়েন্ট হন আপনি ঝরে যাবেন, কিন্তু এটা হচ্ছে ব্যবসার নেচার। কিন্তু যারা এফিশিয়েন্ট তারাই কিন্তু সার্ভাইভ করবে, যারা এফিশিয়েন্ট না তারা আলটিমেটলি এই সিচুয়েশনে কিন্তু তারা ঝরে যাবে কিন্তু আপনার। আনফর্চুনেট ট্রুথ, বাট দিস ইজ রিয়ালিটি কিন্তু আপনার। জি। না, আপনি ক্রাউন সিমেন্টের উদাহরণ দিলেন, এই প্রসঙ্গে আমার আরেকটি প্রশ্ন মনে জাগলো আর কি, সেটি হচ্ছে যে এখন তো নির্মাণ মৌসুম চলছে, তাই না? কিন্তু আমরা খেয়াল করে দেখছি নির্মাণ কাজে কিন্তু কোনো গতি নেই। এখন নির্মাণ কাজের সবচেয়ে যেটি সরকারি ব্যয় যেটাকে বলা হয় যে এডিপি বাস্তবায়ন তো একেবারেই মানে শূন্যের কোঠায় নেমে আসছে। পাশাপাশি সরকারি বড় বড় মেগা প্রকল্পের কাজও এখন বিশেষ পরিস্থিতিতে বন্ধ আছে, সেটি আপনি জানেন। তার মানে সরকারের উন্নয়ন কাজে মন্থর গতি। অন্যদিকে আবাসন সেক্টরে যদি আমরা জানি, তারাও উদ্বেগ জানাচ্ছেন, তারাও বলছেন যে রডের দাম কমেছে, সিমেন্টের দামও কমেছে, কিন্তু কাজে কোনো গতি নেই। এইটি কেন আসলে? সো বেসিক্যালি আমি আপনাকে এটা কারণটা আমি আপনাকে এক্সপ্লেন যদি করি আপনি জিনিসটা বুঝতে পারবেন। ধরেন আমার যে সিমেন্ট সেক্টরটা বা স্টিল সেক্টরটা একই জিনিস, অনেক সিমিলার আর কি। দ্যাট তিনটা ক্যাটেগরিকে আমরা কাস্টমারকে ভাগ করে থাকি। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হোম বিল্ডার্স, গ্রামে গঞ্জে যারা নিজেদের বাসা বানায়।
একটা হচ্ছে ডেভেলপার্স, যারা আপনার শহরের রিয়েল এস্টেট কোম্পানিজ, আপনার উপজেলাতে গেলে যারা আপনার কমপ্লেক্স করে দিচ্ছে, এদেরকে আবার বলি ডেভেলপার্স। ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং করে দিচ্ছে, এদেরকে বলি ডেভেলপার। অ্যান্ড দ্য থার্ড সেক্টর ইজ দ্য গভর্নমেন্ট। এই তিনটে সেক্টর। এখন ধরেন গভর্নমেন্ট তো ধস নেমে গেছে, মেগা প্রজেক্ট নাই, কনস্ট্রাকশন আবার এডিপিও অনেক কমিয়ে দিয়েছে গভর্নমেন্ট। একইভাবে ডেভেলপার্স যারা আছে, রিয়েল এস্টেট তো ধস নেমে গেছে, এখন তো কেউ ফ্ল্যাট কিনছে না। আপনি যদি দেখেন ডেইলি ফেসবুকে কিন্তু জমি বিক্রয়, ফ্ল্যাট বিক্রয় আপনার চলছে। কিন্তু একমাত্র যে সেক্টরটা এখন পর্যন্ত টিকে আছে আইএসবি, কারণ রেমিটেন্স যে টাকাটা আসে, মেইন টাকা কিন্তু হয় ফর বাইং এ ল্যান্ড অ্যান্ড ফর মেকিং এ হাউস ইন দ্য ভিলেজেস। এটা টিকে আছে। এই কারণে দুটো বড় সেক্টরে কমে গেছে, এই সেক্টরের গ্রোথ আছে, বাট ওভারঅল দের ইজ এ ডিক্লাইন। এটা একটা ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে পয়েন্ট আমি আপনাকে আগে বলছিলাম, আমার আয় হচ্ছে সীমিত। এই আয় থেকে আমি প্রথমে প্রায়োরিটাইজ করব আমার বাসস্থান, খাবার, চিকিৎসা, লেখাপড়া, কাপড় চোপড়। কনস্ট্রাকশন তো একেবারে নিচে, বাকি টাকা থাকলে আমি কনস্ট্রাকশন করব, রাইট? এটা একটা সেকেন্ড পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দের ইজ এ ডাইরেক্ট কোরিলেশন বিটুইন জিডিপি গ্রোথ অ্যান্ড সিমেন্ট কনজাম্পশন। রাফলি এটা বলে 1.5 টাইমস রাফলি। এখন যদি আমার জিডিপি গ্রোথ যদি 3% নেমে যায়, কিন্তু 4.5, বাট এখন তো ডিক্লাইনে আমাদের আছে। কিন্তু এই কারণে এই যে সেক্টরটা, দুটো সেক্টর, সিমেন্ট, স্টিল অ্যান্ড পেইন্ট এস ওয়েল, আমি বার্জার পেইন্টে ছিলাম, একই অবস্থা। কিন্তু আপনার দে উইল ডিক্লাইন নাও, they will decline until such time the economy goes back to its normal trajectory. আচ্ছা, তো সেক্ষেত্রে এখন করণীয় কি হতে পারে? করণীয় এখন তো যেটা বললাম, যে এখন ধরেন আনফর্চুনেট পার্ট যেটা আমি তো বললাম আর কি, দ্যাট আপনি যদি সিমেন্ট সেক্টরে এখন আসেন, যারা বড় আছে, বড় বড় প্লেয়ার যারা আছে আর কি, আপনার লাইক ক্রাউন সিমেন্ট আছে, বা শাহ সিমেন্ট আছে, প্রিমিয়ার আছে, আপনার সেভেন্টিংস আছে, ফ্রেশ আছে, এরা লোফাজ হোলসিম আছে আর কি, আমার এক্স কোম্পানি, এরা মোটামুটি টিকে আছে এখনো, তাদের গ্রোথ আছে। কিন্তু আপনার তারা টিকে যাবে। কিন্তু ছোট যারা আছে, দে উইল ফেস আ লট অফ প্রবলেমস ফর ফিউ রিজনস। এক নম্বর হচ্ছে ব্যাঙ্ক ফ্যাসিলিটিস, আপনার দে স্ট্রাগল টু ওপেন এলসিস, নাম্বার 1। আর ব্যাঙ্কও কিন্তু এখন সতর্ক হয়ে গেছে, লোন ফ্যাসিলিটি তাদের কম দিচ্ছে। আর নাম্বার 2 হচ্ছে ওদের সাপ্লাই চেইন। আমরা তো ডাইরেক্টলি ইম্পোর্ট করি, একটা জাহাজ 50,000 টনস আমরা ইম্পোর্ট করছি, ওরা কিন্তু লোকালি কিনছে। এদের প্রাইসিংটি আমাদের সাথে তারা ম্যাচ করতে পারবে না। আলটিমেটলি আপনি যেটা দেখবেন যে অনেক ছোট ছোট প্লেয়ার কিন্তু আলটিমেটলি কিন্তু কমে যাবে কিন্তু আপনার এই সেক্টরে। জি, আমরা তো আসলে আপনার একটি প্রশ্নের উত্তরের ধারাবাহিকতায় আমরা নির্মাণ সেক্টরের এই বিষয়টিতে এসেছিলাম। আমরা একটু আগের প্রশ্নে আসলে ফিরে যাব। আমি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম সেটি হচ্ছে, এই যে সংকট চলছে, এই সংকট থেকে আমরা বের হব কীভাবে, বা সংকটকে আমরা সম্ভাবনায় কিভাবে রূপ দেব? যদিও আপনি বলেছিলেন যে সার্ভাইভাল দ্য ফিটেস্ট, যেটা আমরাও পড়ে আসছি, জেনে আসছি, দেখে আসছি, কিন্তু সেটি আসলে আমরা কিভাবে করব, সেই বিষয়টাও একটু আপনার কাছ থেকে একটু জানবো না। তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। জি, বিরতির পরে এসে আমি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা একটু বিস্তারিত একটু জানতে চাইবো আর কি। জি দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমরা এই প্রোগ্রামে আমরা আলোচনা করছি দেশের অর্থনীতির সার্বিক বিষয় নিয়ে। যে বিরতির পর আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। যে বিরতির আগে আপনাকে আমি প্রশ্ন করেছিলাম, এই যে সংকট অর্থনীতির, সেখান থেকে উত্তরণের ক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কি হতে পারে। সেক্ষেত্রে আপনার কাছ থেকে আমি একটু 3 জায়গা থেকে আসলে উত্তরটা একটু চাইবো। সেটি হচ্ছে, যারা উদ্যোক্তা, ব্যবসায়ী, কিংবা আপনাদের মতো যারা উদ্যোক্তা যারা আছেন, তাদের দিক থেকে করণীয়টা কি হতে পারে বা কৌশলটা কি হতে পারে। 2 হচ্ছে, যারা সরকারের নীতি নির্ধারণ মহলে যারা আছেন, তারা আপনাদেরকে কিভাবে ফেসিলিটেট করতে পারে। 3 হচ্ছেন, এমনকি ভোক্তাদেরও যদি কিছু করার থাকে, সেক্ষেত্রেও যদি কিছু পরামর্শ আপনার থাকে। ধন্যবাদ। প্রথমে আমি শুরু করব, আমি যেটা আমাদের বর্তমান সংকটটা যেটা আমরা দেখতে পাচ্ছি, জি, এটার মেইন কারণটা হচ্ছে মূল্যস্ফীতি। জি, এবং এই মূল্যস্ফীতি যদি আমি কন্ট্রোল না করতে পারি, ইকোনমি কিন্তু আপনার গ্রো করতে উইল স্ট্রাগল। জি, সো গভর্নমেন্টের এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি, হাউ টু কন্ট্রোল ইনফ্লেশন। তার মধ্যে 2টো পার্ট আছে। একটা হচ্ছে ফরেন কারেন্সি, ওটাকে যদি আপনি স্টেবিলাইজ না করতে পারেন, আলটিমেটলি কিন্তু মূল্যস্ফীতি
থেকেই যাবে থেকেই এক যাবে। নম্বর। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে সাপ্লাই সাইড। সাপ্লাই সাইডে আমাদের অনেক কাজ করতে হবে টু মেক শিওর যে আজকে যে বটলনেক্স যেগুলো আছে ফ্রম প্রডিউসার টু কনজিউমার, এটা যতটুকু কমানো যেতে পারে, গ্যাপটা যতটুকু কমানো যেতে পারে, এবং লিকেজেস যে মাঝখানে হয় এটা কতটুকু কমানো যেতে পারে, ইজ এ লং স্টোরি, আমি ডিটেলে যেতে পারবো না আর কি আপনার। সো গভর্নমেন্টের মেইন প্রায়োরিটি কিন্তু এখানেই হতে হবে টু কন্ট্রোল ইনফ্লেশন। ইনফ্লেশন যখন একবার কমে আসবে তখন কিন্তু মোটামুটি স্পেন্ডিংটা আবার বাড়বে, নাম্বার 2। এবং স্পেন্ডিং বাড়লে ইকোনমিক সাইকেলটা চেঞ্জ হবে, ইনকাম লেভেলটা আবার বাড়বে, সো ইকোনমি উইল গো ব্যাক টু ট্র্যাক। ইনফ্যাক্ট আপনার IMF এই কথাটা বলছে এখন দ্যাট বাই 25-26 ইট শুড গো ব্যাক টু 6.7%, যেটা তারা ফোকাস করেছে আর কি আপনার। এটা হলো ফার্স্ট পার্ট অ্যাজ দ্য গভর্নমেন্ট ইজ কনসার্ন। মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি হচ্ছে ইনফ্লেশন। নাম্বার 2 ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দ্যাট ইনফ্লেশন যদি কন্ট্রোল না করতে পারি, ইন্টারেস্ট রেটস উইল রিমেইন হাই। ইফ ইন্টারেস্ট রেটস রিমেইন হাই, আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি আমরা ইনভেস্ট করব না। ইনভেস্ট না করলে কর্মসংস্থান আপনার হবে না, রাইট? সো এই জন্য ভেরি ইম্পর্টেন্ট অলসো, কারণ বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছে যতদিন না পর্যন্ত আমাদের ইনফ্লেশনটা কমে আসবে আমি ইন্টারেস্ট রেট বাড়াতেই থাকবো। তো ইন্টারেস্ট এটা চক্র ইজ এ ভিশিয়াস সাইকেল কিন্তু আপনার, যে বাড়ালে আলটিমেটলি বিজনেসেস গেট মোর ইম্প্যাক্টেড কিন্তু, অ্যান্ড দ্য কস্ট অফ প্রোডাকশন উইল গো আপ অ্যাজ ওয়েল অলসো। আমি তো লসে বেচবো না তো। সো এখানে একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে। সো ওইটা হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরটা যদি আমার ডিসিপ্লিনের মধ্যে না আসে, এবং গভর্নমেন্ট এখন কিন্তু গভর্নমেন্ট যা করেছে ইন দ্য লাস্ট ফিউ মান্থস, তারা অনেক চেষ্টা করেছে টু ব্রিং ইট ব্যাক টু ট্র্যাক আর কি। আমরা আশাবাদী যে আগামীতে এটা আবার ট্র্যাকে এসে যাবে। ট্র্যাকে আসলে ইন দ্যাট কেস ইন্টারেস্ট রেট শুড এগেইন স্টার্ট কামিং ডাউন। ওটা যদি হয় ইকোনমিতে কিন্তু আবার একটা সঞ্চালন আসবে ইন টার্মস অফ ইনফ্লেশন। বাকিটা হচ্ছে অ্যাজ ফার অ্যাজ দি এন্টারপ্রেনার্স আর কনসার্ন, আমরা কি করতে পারি? আনসার ইজ ভেরি সিম্পল, আমাকে এই পিরিয়ডটা বেঁচে থাকতে হবে। আচ্ছা, বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে। টিকে আমাদের কোভিড হয়নি আপনার? কোভিড তো হয়েছে, তো কোভিডের মধ্যে তো কোনো ব্যবসাই ছিল না, যারা টিকে থেকেছে তারা ব্যবসা করছে। কথাই বলে যে দুঃসময়ে টিকে থাকা সুসময়ে লড়াই করার মতো। এক্স্যাক্টলি। এখন হচ্ছে টিকে থাকাটা, যে করে হোক আপনাকে টিকে থাকতে হবে, কোনোভাবে বাঁচতে হবে। হয়তো লস হবে আপনার, কিন্তু লস হলে আপনাকে টিকে থাকতে হবে, কারণ সুদিন আপনার আসবেই তো। হ্যাঁ, উইথ এভরি ক্রাউড দেয়ার ইজ আ সিলভার লাইনিং আমরা বলে থাকি। সো এটা আমি মনে করি তো আলটিমেটলি ফর দ্য এন্টারপ্রেনার্স আর কি আপনার এক নম্বর হচ্ছে যে আপনাকে অনেক এফিশিয়েন্ট হতে হবে, আপনাকে ইনএফিশিয়েন্সি কমাতে হবে ইন ইয়ার অপারেশনস করে, আপনাকে টিকে থাকতে হবে, সিম্পল এজ দ্যাট। এছাড়া কোনো উপায় আপনার নাই কিন্তু এখন। না, আপনি বলছিলেন সরকার কিন্তু করছে বা চেষ্টা করছে, সরকার কি আরো কিছু করার কিছু আছে কিনা? যেটি আপনি বলছিলেন যে এই যে ব্যাংকগুলো একটু সাপোর্ট দিতে পারে, যেটা এখন বন্ধ আছে, কিংবা করোনার সময় আমরা দেখেছি বিশেষ প্রণোদনা দিয়েছে, সেই রকম কোনো কিছু কিংবা বিশেষ কোনো একটা সহায়তা উদ্যোক্তাদেরকে দিতে পারে কিনা? আমি যেটা বলেছিলাম আপনাকে সেটা হচ্ছে ধরেন আমি জাস্ট একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। আমরা তো মাল তো ক্রেডিটে বিক্রি করি, যে 1 মাস পর আপনি টাকা দিন। তো অনেক কাস্টমার তো টাইম মতো টাকা দেয় না, ওভারডি হয়ে যায় 60 দিন হয়ে গেল, 90 দিন হয়ে গেল। আমার পক্ষে দুটো চয়েস আছে, একটা হচ্ছে যে তার সাথে ব্যবসা আমি বন্ধ করে দিই, রাইট? ব্যবসা বন্ধ করলে টাকাটা আটকে গেল, এখন কোর্টে গেলাম, আমি কোর্টে গেলে তো আলটিমেটলি কয় বছর লাগে, আমি মারা যাবে, কিন্তু কেসটা চলতে থাকবে আর কি আপনার। আরেকটা উপায় হচ্ছে ঠিক আছে বাবা, তোমার ওভারডি হয়ে গেছে, তুমি আমার সাথে ব্যবসা করো, বাট তুমি আমার কাছ থেকে মালটা ক্যাশে কিনবা, কিছু টাকা ডিউস যেটা আছে ওই টাকাটা তুমি আমাকে দাও। আমি কথাটা কেন বললাম, ব্যাংকেরও তাই করা উচিত ছিল। কারণ আজকে ধরেন ব্যাংক যদি এখন এই যে টাকাটা 50,000 কোটি টাকা ব্রেক্সিমকো হয়ে গেছে, আজকে যদি ব্রেক্সিমকো বন্ধ হয়ে যায়, কত টাকা তারা পাবে? আপনার ফ্র্যাকশনও তারা পাবে না কিন্তু, বিকজ মোস্ট অফ দিস অ্যাসেট মর্গেজ যেগুলো আপনার অ্যাসেট ছিল, এগুলো ইনফ্লেটেড অ্যাসেট, উভয় পথে বন্ধ হয়ে যাবে, উভয় পথে। আর ল্যান্ড যেগুলো দেখাচ্ছে তা আলটিমেটলি দেখিয়েছে ভ্যালু অনেক বেশি, রিয়েলিটি অনেক কম, প্রপার্টি যেগুলো অনেক বেশি দেখিয়েছে। তো আলটিমেটলি গিয়ে যে হবে যে ব্যাংকস উইল লুজ ভেরি হেভিলি। বরং তাদের যেটা করা উচিত ছিল দ্যাট কন্টিনিউ বিজনেস, বাট অন এ ভেরি সচল রেখে এবং উইথ ভেরি ক্লোজ মনিটরিং। আমি যে টাকাটা তোমাকে দিব, আই উইল মেক শিওর দ্যাট এই টাকাটা যেন রিকভার করে। অনেকটা ইসলামিক ফাইন্যান্স যেটা করে থাকে, ইসলামিক ফাইন্যান্স যখন টাকাটা দেওয়া হয়, ইট ইজ ফর এ স্পেসিফিক পারপাস। ফর এক্সাম্পল আমরা ব্যাংকের ক্ষেত্রে যেটা করে থাকি, ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিং করি আমরা, যে তুমি অর্ডার পাবা, কত টাকা অর্ডার, এত টাকা অর্ডার, ঠিক আছে তোমাকে টাকাটা দিলাম, শিপমেন্ট হওয়ার পরে টাকাটা আমি তোমার কাছ থেকে নিয়ে নেবো স্ট্রেট। সো স্পেসিফিক,
নো জেনারেল ওয়ার্কিং ক্যাপিটাল, স্পেসিফিক আমি দেবো। এটা হলে যেটা হতো যে ওয়ার্কারটা সে পেলো একটা করে, সে কিছু লাভ করলো, ব্যাংকে টাকাটা ফেরত পেয়ে মানে লোনের সঠিক ব্যবহারটাও নিশ্চিত করতে ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি যেটা আপনাকে বলছি, আমি যেহেতু ব্যাংকে বসি, জি আমি দেখেছি দ্য বিগেস্ট প্রবলেম অফ দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর টুডে ইজ দ্যাট দি লোনস হ্যাভ বিন ডাইভার্টেড, আদার সাইড, অন্য জায়গায় চলে গেছে। ল্যান্ড কিনেছে, রোলস রয়েস গাড়ি কিনেছে, মার্সিডিজ কিনেছে, মানি হ্যাজ বিন সেন্ট আউটসাইড দ্য কান্ট্রি। The banks did not actually monitor the spending of the loans. এভাবেও খেলাপি ঋণ তৈরি হয়ে গেছে। 100 ম্যাক্সিমাম তো তাই হয়েছে আপনার। তো আমি যেটা মনে করি গভর্নমেন্ট এটা করতে পারতো, দ্যাট লেটস সে স্পেসিফিক লোন দেবো, ওয়ার্ক অর্ডার ফাইন্যান্সিং। ম্যাক্সিমাম কো তুমি অর্ডার পাইছো, হ্যাঁ পাইছি, আচ্ছা তোমাকে এই টাকাটা দিলাম, শিপমেন্টের পরে টাকাটা তুমি আমাকে ফেরত দিবা। এই রোলিং থাকলে কিন্তু সেও ব্যবসা করতো, আমিও টাকা পেতাম কিন্তু আমার। এটা করতে পারতো কিন্তু আপনার। আপনি আরেকটি কথা বলছিলেন যে কথা প্রসঙ্গে, যে বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোতে যে বিষয়গুলো পড়ানো হয়, যে তাত্ত্বিক বিষয় পড়ানো হয়, আর ব্যবহারিক ক্ষেত্রে বা কর্মজীবনে এসে তার সঙ্গে আসলে কোনো মিল থাকে না। আপনি তো নিশ্চয়ই এটা আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকেও দেখেছেন, বা আমরাও আসলে ইউনিভার্সিটিতে যেভাবে পড়ে এসেছি, আমরা তখন ফিল্ড লেভেলে এসে দেখি সেটার আসলে একটু ফারাক থাকে। তো সেক্ষেত্রে আসলে কিভাবে পরিবর্তনটা আনা যায়? আপনি নিশ্চয়ই বিভিন্ন ইউনিভার্সিটিতেও, আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতেও গিয়ে নিয়োগ বোর্ডেও হয়তো থাকেন, মানে আপনার পরামর্শটা কি এই জায়গাতে আমরা আসলে কিভাবে পরিবর্তনটা আনতে পারি? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা শিক্ষিত জাতি যদি না হয়, আমরা আজকে মিডল ইনকাম কান্ট্রি হতে যাচ্ছি, আমি তো মনে করি যে আমরা উই ডোন্ট ডিজার্ভ ইট। জি, উই ডোন্ট ডিজার্ভ টু বি এ মিডল ইনকাম কান্ট্রি, বিকজ where is the level of our education? আমাদের সেই এডুকেশন নাই টু বি এ মিডল ইনকাম কান্ট্রি। আমাদের কিন্তু মিডল ইনকাম ট্র্যাপেই পড়ে যাব, যে কোনো অনেকগুলো দেশে কিন্তু মিডল ইনকাম হয়ে আলটিমেটলি ফাঁদে পড়ে গেছে, যেটা মিডল ইনকাম ট্র্যাপ, এরপর আর তারা উত্তরণ করতে পারে না কিন্তু। সো আমাদের যে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা, এটাতে অনেক কথা বলা যেতে পারে। আমি তো নিজে একজন শিক্ষক, আমি পড়াই, স্পেট আমি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের টিচার, আমি ফর দ্য লাস্ট 43 ইয়ার্স পড়াচ্ছি আমি। তো আমি দেখতে পারি, আমি নিজে পড়াই, তো আমি বুঝতে পারি যে আসলে কিন্তু অভাবটা যেটা আছে আর কি। এবং আমি কয়েকটা ইউনিভার্সিটিকেও হেল্প করি যখন তাদের রিক্রুটমেন্ট হয়। তো আমি যখন ব্র্যান্ডিং নিয়ে প্রশ্ন করি, আমি দেখলাম যে তাদের যে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস অফ ব্র্যান্ডিংয়ে তাদের কোনো আইডিয়া নেই অ্যাবসলিউটলি। মানে আস্ক অ্যাবাউট ব্র্যান্ড পার্সোনালিটি, তারা বলে যে হোয়াট ইজ ব্র্যান্ড পার্সোনালিটি, ব্র্যান্ড অ্যাট্রিবিউট আমি বলে থাকি ফর এক্সাম্পল। বা আমি বলি যে আচ্ছা একটা সহজ ভাষায় তুমি আমাকে বলো হোয়াট ইজ আ ব্র্যান্ড, টেল মি ইন ওয়ান ওয়ার্ড, দে ক্যান্ট আনসার ইট অ্যাকচুয়ালি, ইন ফ্যাক্ট, রাইট? ব্র্যান্ড অ্যাক্টিভিশন নিয়ে প্রশ্ন করি, তারা উত্তর দিতে পারে না যে প্র্যাকটিক্যালি আমি কী করতে পারি। একইভাবে আমরা যখন ধরেন অন্যান্য সাবজেক্টে ডিসকাস করি, ফর এক্সাম্পল এইচআরে যখন আমরা বলি যে আমরা একটা অর্গানাইজেশনের মধ্যে একটা এমপ্লয়িকে নেব, হোয়াট আর দ্য স্কিলস উইল লুক ফর, আমার যেটা কাজে আসবে, ও কিন্তু বলতে পারে না কিন্তু, বিকজ আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট, কিন্তু হি ডাজন্ট নো। তো এই কারণে কিন্তু দিস হিউজ ডিসকানেক্ট। এখন এই যে ডিসকানেক্টটা হচ্ছে বিকজ আমরা অনেকগুলো ইউনিভার্সিটি বাংলাদেশে হয়ে গেছে, বাট আসলে তাদের যে অবজেক্টিভটা, is it education or is it something else is my question. Is it to produce and give certificates, or is it that to give proper education? They have got no clue about what is happening in the private sector, এবং there is no connection whatsoever actually, in fact. So এই ব্রিজটা যদি না হয়, এটা আলটিমেটলি কিন্তু এই জিনিসটা কন্টিনিউ করবে। এবং আমাদের যারা এডুকেশন যারা মনিটর করছে, তাদেরও তো একই সমস্যা। আপনি কি যারা আপনার ইউজিসিতে বসে, কোনো প্রাইভেট সেক্টর লোক কি ওখানে আছে যে আলটিমেটলি আমার আজকে প্রাইভেট সেক্টরে কীরকম নিড আছে, এবং এটা কি আমাদের কারিকুলামের মধ্যে এটা আছে কি নাই? কারিকুলাম যারা প্রণয়ন করছে তারাও তো এটা নিয়ে জানছে না, দের ইজ নো ক্লু হোয়াটসোভার যে কারিকুলাম আজকে যে চেঞ্জ হয়ে গেছে। আপনার আমি ফাইন্যান্স পড়াই, সো আমি বিজনেস স্ট্র্যাটেজি পড়াই, আমাদের যেগুলো টপিকস যেগুলো লাগবে দেখি, আপনি যদি বিদেশে যান ফর এক্সাম্পল লেটস সে, ওখানে তারা যেটা করে থাকে, ইউনিভার্সিটিজ অলওয়েজ লিয়াজ উইথ দি প্রাইভেট সেক্টর, ওদের কাজ করে, তারা জানে যে হোয়াট আর দ্য এমার্জিং নিডস, এবং সেই হিসেবে তারা কারিকুলামটা অলওয়েজ কিন্তু তারা সাজাচ্ছে কিন্তু টু মেক শিওর ইট ইজ টিলেড টুয়ার্ডস দ্যাট। কিন্তু আমাদের দেশে এটা নাই তো অ্যাকচুয়ালি। যে আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ টেনেছেন। আসলে যারা পড়াশোনা করছে তারাই তো আসলে অর্থনীতির নেতৃত্ব দেবে। তারাই যদি ব্যবহারিক জিনিসটা না জানে, তাহলে অর্থনীতির ওখানে গিয়ে সে কি নেতৃত্ব দেবে কিংবা কি অর্থনীতি সমৃদ্ধ করবে? তো আপনার এই পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হলো। তো আমরা আশা করি যে সরকার আপনার এই পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণভাবে আমলে নেবে, এবং সেই সঙ্গে দেশের ব্যবহারিক শিক্ষার সঙ্গে কিংবা
কর্মজগতের সঙ্গে প্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কারিকুলামগুলো প্রণয়ন করবে এবং শিক্ষা ব্যবস্থাটাকে বদলে দেবে। আমরাও আপনার মতো এই আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি আজকের মতো এই অনুষ্ঠান। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।